রাজধানী হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। এবার ধরনের ভিন্নতায় চিকিৎসায় হিমশিম চিকিৎসকেরা। রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী সন্তানকে হত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওয়াহিদুল পলাতক। পদ্মা, যমুনা, ধরলা সহ বেশ কিছু নদ নদী বিপদসীমার ওপরে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা দুর্গতরা। বেড়েই চলছে একের পর এক নিত্য পণ্যের দাম। বিপাকে সীমিত আয়ের মানুষ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুসরাত আফরিন। আর শিরোনামগুলো শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। চিকিৎসকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গুর ধরন ভিন্ন। খুব দ্রুতই নেমে যাচ্ছে প্লাটিলেট। রোগের ধরন ও আচরণে ভিন্নতার কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ঝুঁকি এড়াতে রোগীকে রাখতে হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনাক্ত হয়েছে ডেঙ্গুর নতুন একটি ধরন। ডেনভি-3 নামের এই ধরনটিতে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। 2017 সালে দেশে প্রথম ডেনভি-3 ধরনের ডেঙ্গু শনাক্ত হয়। তার আগে ডেনভি-1 এবং ডেনভি-2তে আক্রান্ত হয়ে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন 45 জন। সোমবার ভর্তি হয়েছেন 13 জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের বেশি। গতকালকে প্রচণ্ড জ্বর, বমি, এগুলো কোনো কমতে ছিল না। মাথা ব্যথা আর পেট ব্যথা আছে, পেটে ফুটফাট করে, খাওয়া দাওয়া কোনো রুচি নেই। কোভিড ডেডিকেটেড হাসপাতাল হলেও সোহরাওয়ার্দী হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 2 থেকে 3 দিনেই রক্তের প্লাটিলেট নেমে যাচ্ছে 50,000-এর নিচে। 1,20,000 হয়েছে কালকে সকালে পরীক্ষা করার পর। তা বিকেলে পরীক্ষা করছে, হয়েছে 1,09,000। 3 দিন যাবত আছি, কিন্তু শরীরটা ভালো লাগে না। চিকিৎসকরা জানান, নতুন ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে রাখতে হচ্ছে নিবিড় তত্ত্বাবধানে। বেশ ক্লোজ অবজারভেশন লাগে, কারণ খুব তাড়াতাড়ি রক্ত কাউন্টগুলো কমে যায়, কারো হয়তো প্রেশারগুলো কমে যায়। ডেঙ্গুতে আসলে মেইন বিষয়টা যে তাকে প্রেশার ঠিক রাখা, তরল খাবার প্রচুর পরিমাণে খাওয়া। এই খাইলে কিন্তু কোনো রোগী খারাপ হচ্ছে না। যদি কারো ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, কিছু প্যারামিটার থাকে, এই প্যারামিটারগুলো দেখে তারপরে হচ্ছে ব্লাড দেওয়া নেই। কিন্তু পেশেন্ট পার্টি যারা থাকেন তারা একটু খুবই বেশি কনশাস থাকেন। ডেনভি-1 এবং ডেনভি-2 ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে কেউ ডেনভি-3-এ আক্রান্ত হলে অবস্থা সংকটাপন্ন হওয়ার আশঙ্কা বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা ছাড়ালো 10,000, আর মৃত্যু 42 জনের। অন্যান্য বছরের তুলনায় আক্রান্তের বিপরীতে মৃত্যু বেশি। প্রতি হাজারে মৃত্যু হচ্ছে 4 জনের। 2019 সালে যা ছিল 2 জনেরও কম। চিকিৎসকেরা বলছেন, এবার রোগীর জটিলতা বেশি হওয়ায় মৃত্যু বাড়ছে। সোমবারও দেশে 233 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার 213 জনই রাজধানীতে। এ নিয়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,090 জন। আর এবছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 42 জনের। এখনও ডেঙ্গু রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের শয্যা 80টি, অথচ ভর্তি আছেন 179 জন। একই অবস্থা অন্যান্য হাসপাতালগুলোতেও। ছোট ছোট বাবু আমার 2টা, এটা নিয়ে আতঙ্কে না। আজকে আমি বাসায় নাই, আমার ওয়াইফ শুধু একা বাসায়, তা এটা আমি আতঙ্কে তো অবশ্যই আছি। ডেঙ্গু পরিস্থিতি একটু বেশি মনে হয়। কিছুদিন আগে আরও বেশি ছিল, এখন একটু কম আছে, মাঝে মাঝে বাইরে যায় আর কি। আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার, তাদের 2 জন আমরা করোনা ডেঙ্গু অ্যাটাক করেছি। অন্যান্য বছরের চেয়ে এবার ডেঙ্গুতে আক্রান্তের বিপরীতে মৃত্যু বেড়েছে। 2018 সালে আক্রান্ত 10,148 জনের মধ্যে 26 জনের মৃত্যু হয়। 2019-এ 1,01,000 আক্রান্তের মধ্যে মারা যান 179 জন। প্রতি হাজারে মৃত্যু 2 জনেরও কম। আর এবছর প্রতি হাজারে মৃত্যু হচ্ছে 4 জনের। বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ বলছে, এবছর শক্তিশালী ডেনভি-3 ধরনে আক্রান্ত হচ্ছেন রোগীরা, যা দ্রুত রোগীর অবস্থার অবনতি ঘটায়। মারা যে রোগীগুলো যায়, ওনাদের হচ্ছে সিম্পলি যে শুধু ডেঙ্গু থাকে এরকম না, অনেক সময় কোমরবিড আরও কন্ডিশন থাকে।
তখন দেখা যাচ্ছে ওই স্বাভাবিক যে ডেঙ্গুতে একজন আক্রান্ত হলে যে সমস্যাটা হয়, তখন ওভারঅল সিচুয়েশনটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। তখন একটা দেখা যাচ্ছে যে সব দিক ম্যানেজ করে আসলে সবসময় মানে রিকভার পেশেন্ট করতে পারেন না। সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গুর প্রকোপ কমাতে টানা অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ল্যাবরেসাইটিকের যে বিষয়টা রয়েছে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে আমরা 2টার থেকে আবার আমরা সন্ধ্যা পর্যন্ত যেভাবে ফকার মেশিন দিয়ে আমরা যেভাবে কাজ করছি, সেভাবে আমার মনে হয় যে আমরা এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকেই এটা 10 তারিখের মধ্যেই 10-12 তারিখের মধ্যে এটা অনেকাংশে আমরা এটাকে নির্মূল করতে সক্ষম হব। কীটতত্ত্ববিদেরা বলছেন এডিসের ঘনত্ব এখনও কমেনি, তাই সেপ্টেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আভাস দিচ্ছেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যার পর 1.5 বছরের শিশু সন্তানকে তিনি বালিশ চাপা দেন বলে জানা গেছে। চিরকুটে হত্যার দায় স্বীকার করে পালিয়েছেন ওয়াহিদুল। নিহত রুমার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই রুমাকে মানসিক নির্যাতন করত ওয়াহিদুল। ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী রুমা আক্তার বছর 2 আগে পারিবারিকভাবে বিয়ে করেন ওয়াহিদুল ইসলামকে। শিশু সন্তান রিশাদকে নিয়ে থাকতেন রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায়। স্বজনরা বলছেন নানা কারণে মাঝে মধ্যেই দাম্পত্য কলহে জড়াতেন ওয়াহিদুল ও রুমা। সোমবার রাতে স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে যায় ওয়াহিদুল। মরদেহের পাশ থেকে 2টি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে স্ত্রী রুমার বিরুদ্ধে এক প্রবাসীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগ ওয়াহিদুলের। কষ্ট সইতে না পেরে স্ত্রী সন্তানকে হত্যার দাবিও ছিল চিরকুটে। যাত্রাবাড়ি থানায় মামলা করতে গিয়ে রুমার মায়ের দাবি, চিরকুটে লেখা অভিযোগ মিথ্যা। ওগুলো সব মিথ্যা। ওই যে একটা পাগল, নিজেই মাথা নষ্ট, এই কারণে এগুলা করছে। নিজে তো কামাই করতে পারেই না। আমি ব্যাংকে যে টাকা ছিল সব টাকাই বাচ্চার পিছে খরচ করছি, জামার পিছে খরচ করছি। কঠিন বিচার চাই, ওরও বিচার হোক, ওর মা বাপেরও বিচার হোক, যারা যারা এর লগে জড়িত ছিল। রুমার ছোট ভাইয়ের অভিযোগ, নানা কারণে তার বোনকে মানসিক নির্যাতন করা হতো। আমার বোনকে আগে থেকেই উনি কিছুটা সন্দেহের মতন করে, তো আমরা বলছি যে আপনার যা যা সমস্যা আছে আপনি আমাদের সাথে বলেন। শারীরিক নির্যাতন না করে উনি মানসিক নির্যাতনটা করতেন। হত্যাকাণ্ডের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা তাদের। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউটিপিএস এনজিওর কাছ থেকে করোনার টিকা পায় রাজধানীর দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবা সংস্থা। সেই টিকা 500 টাকায় প্রয়োগ করে প্রতিষ্ঠানটি। কিন্তু যারা এখান থেকে টিকা নিয়েছেন তারা শঙ্কায় আছে দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে। এনজিওটির কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনে টিকা দেওয়া হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের। গণটিকা ক্যাম্পেইনে রাজধানীর নতুন 3টি ওয়ার্ডে করোনার টিকা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনাইটেড থ্রু পপুলেশন সার্ভিস ইউটিপিএসকে। তারা দায়িত্ব দেয় দরিদ্র পরিবার সেবা সংস্থাকে, যার মালিক বিজয় কৃষ্ণ তালুকদার। 44, 45 ও 46 নম্বর ওয়ার্ডে টিকা দেওয়ার কথা থাকলেও তারা প্রয়োগ করেছে 47 নম্বর ওয়ার্ডে। বিজয় কৃষ্ণের ক্লিনিকে 6 দিনে 6300 জনকে টিকা দেওয়া হয়। বিনিময়ে 500 টাকা করে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। টিকা অনেক মাসে পাইছে, এই সামুখান থেকে লোক আইছে, এলাকা কিছু কিছু লোক আছে, বিভিন্ন জায়গা লোক হয়ে গেছে। 500 টাকা 1000 টাকা করে যার কাছে যেমন পারছে তেমনই নিয়েছে। কোনো টিকা যখন দিতে আসে তখন জিজ্ঞেস করলাম, দাদা আমার তোর মেসেজ আসে নাই, বলছে যখন না আসছে আপনি দিতে পারেন। টিকা দেওয়ার কাজ করতেন বিজয় কৃষ্ণের স্ত্রী, যিনি প্যারামেডিক্যাল কোর্স করেছেন। সুরক্ষা অ্যাপসে টিকা গ্রহীতার নাম রেজিস্ট্রেশন না করে কেবল খাতায় নাম লিখেই টিকা দিয়েছেন। উনি সবসময় পোলিও, হাম এগুলোর টিকা টুকা বিভিন্ন জায়গায় হাইটা হাইটা দেয়। ওনার কাছে টিকা আসার পর এলাকার অনেক লোক গেছে টিকা দেওয়ার জন্য, আমিও আমার ওয়াইফকে নিয়ে গেছি, নিয়ে দেয় আমি টিকা দিচ্ছি। তবে এই অনিয়মের দায় নিতে রাজি নন ইউটিপিএস এনজিও। না, আমাদের তো দায়িত্ব যেটা সেটা তো আমরা নিয়েছি, যেটা আমাদের টিকার দায়িত্ব দেওয়া ছিল আমরা টিকা দিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট যে টিকাটা আমাদের হাতে দিয়েছে, যে কোম্পানি সিলেকশন করা হয়েছে, আমরা মতামত দিয়েছি, তারা সিলেকশন করছে, তাদেরকে টিকা দিচ্ছি, তারা টিকা দিচ্ছে। সরকারের তাইলে নির্বাচিত প্রতিনিধির কাজ কি, তাকে রাখলো কেন ওখানে?
জঞ্জাল সৃষ্টি না হয়, কোনো অনিয়ম না হয়, এটা দেখার জন্য তো তাদেরকে রাখা হয়েছে ওখানে। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে বিজয় কৃষ্ণ তালুকদার। সে 450টি ভায়াল নিয়ে আসে, যা সে 44, 45 এবং 46 নং ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেখানে দেওয়ার কথা ছিল। তদন্ত অব্যাহত আছে। আমরা আশা করছি খুব দ্রুত আমরা মূল রহস্য উদ্ঘাটন করে মামলা নিষ্পত্তি করতে পারবো। দরিদ্র পরিবার সেবা সংস্থার প্রধান বিজয় কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। এরই মধ্যে এই মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তৃতীয় দিনের মতো করোনায় দৈনিক মৃত্যু 100-র নিচে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 94 জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 3724 জন রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.07%। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 789টি ল্যাবে 30,855 নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে 3,724 জনের। আগের দিন শনাক্ত হয়েছিল 3,948 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 12.07%। আগের দিন শনাক্তের হার ছিল 14.14%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 14,97,261। এদিকে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 94 জনের। এর মধ্যে পুরুষ 45 এবং নারী 49 জন। আগের দিন মৃত্যু হয় 89 জনের। দেশে এ পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হল 26,109 জনের। লোকজনের চলাচল এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় আমাদের মনে হচ্ছে আগামী মাসের শেষের দিকে বাংলাদেশে আবার করোনার সংক্রমণের একটি ঊর্ধ্বগতির ধারা লক্ষ্য করা যেতে পারে, যেটি অক্টোবরের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কাকে সামনে রেখে আমরা সবার প্রতি আহ্বান জানাবো যেন সবাই মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মানে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 6,186 জন। এই নিয়ে মোট সুস্থ হলেন 14,21,883 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিয়েছেন তিনি। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী। এদিকে কমিশন গঠন করে 15 আগস্টের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। আওয়ামী লীগ নেতাদের দাবি, চন্দ্রিমা উদ্যানের কবরে তার মরদেহ নেই। জাতীয় সংসদের নকশা বহির্ভূত ওই স্থাপনা সরিয়ে ফেলার দাবিও জানিয়েছেন কেউ কেউ। চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতার মরদেহ নেই দাবি করে বিএনপিকে সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বিএনপি তাকে ভুল প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন। ডিএনএ টেস্ট করলে পাওয়া যাবে, ওখানে যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাব। আমরা যদি মিথ্যা কথা বলে থাকি জাতি বিচার করুন, অন্য কোনো দণ্ড দেব সেটাও মাথা পেতে নেব। আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনো মৃতদেহ নেই। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণ সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চন্দ্রিমা উদ্যানে যে জিয়াউর রহমানের মরদেহ দাফন হয়েছে তার প্রমাণ দিতে বলেন বিএনপিকে। সত্য কথাটি হলো যে জিয়ার যে ডেড বডি আনা হয়েছিল সেই কফিনের মধ্যে ডেড বডি ছিল না। আপনারা বলেন যে ছিল, এটা বললেই তো হয়, সেটা প্রমাণ করেন যে ছিল। কেউ আপনারা দেখেছেন, কাউকে দেখানো হয়েছে, কোন সেনাবাহিনীর কেউ দেখেছে? বিএনপি একটি রাজনৈতিক লাশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর বিএমএ ভবনে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি করছে। জিয়াউর রহমান হচ্ছে মাস্টার মাইন্ড। একটি জঘন্য হত্যাকাণ্ড একটি দেশকে কত অন্ধকারে তলিয়ে দিতে পারে আমরা দিনের পর দিন, বছরের পর বছর সেটা দেখেছি। একটি হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য এদিকে পিআইবির এক আলোচনায় কমিশন গঠন করে 15 আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছে, যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা। আমি মনে করি যে ইতিহাসের স্বার্থে
ইতিহাসের সঠিক তথ্য সন্নিবেশিত করার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানানোর স্বার্থে এই তথ্যগুলো উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। এছাড়া ইতিহাস সংরক্ষণের জন্য কমিশন গঠনের দাবিও জানান তিনি। কমিশন গঠন হোক বা না হোক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা, যমুনা, ধরলা সহ বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় নিয়েছে বাঁধ ও রাস্তায়। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম। কুড়িগ্রামের ৯ উপজেলার প্রায় ২৫০ চর ও গ্রাম এরই মধ্যে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ৬০,০০০ মানুষ। আর পাশাপাশি তিস্তা, দুধকুমার ও ধরলার অন্তত ৪৫টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বন্যা দুই গতিতে আমার কয়টা ঘর সরাইছে, এখন ভাগতেছে। কোথায় যাই কোথায় না যাই। আমরা গরিব মানুষ, আমার বাড়ি ঘর নিয়ে আমরা এখন কোথায় যাই। রংপুরের তিস্তাপাড়ের ৩ উপজেলায় পানিবন্দী ৩০,০০০ মানুষ। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। বন্যার দুর্গতরা আশ্রয় নিয়েছে রাস্তা ও বিভিন্ন উঁচু স্থানে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ি ঘরে পানি, রান্না বান্না করা যায় না, বাগানে চিড়িয়া মুড়ি খেয়ে থাকা লাগে। ডিগির বাসে যে বসিয়েছি সব পানি, বাল বাচ্চা নিয়ে, আকার পানি, ঘরত পানি, আগ্নেত পানি, আমার শক্তি পানি। যারা লোকজন আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন স্থাপনা তারা নির্মাণ করেছে এবং সেখানে তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলে নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বাড়ায় টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগনপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 3টা বাড়ি ছিল, সব পাকা করা, ওয়াল করা, টিনমিন কোনো কিছু নিতে পারিনি, সব কিছু ডেভেলপ করছে আমাদের। আমগো সব বাড়িঘর ভাঙ্গা একবারে সর্বসন্ত হয়ে গেছি, আমগো থাকার জায়গা নাই। রাস্তা থাকি, খাই কই ঘুমাই, আমাদের রাত নাই দিন নাই। বগুড়ার সারিয়াকান্দি সহ 3 উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। কোমর পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর। আর সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় নদী ভাঙন তীব্র হয়, নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। আমার বাড়িঘর সব নদীতে ডাইবে দিতেছে, আমরা রাইতে চিড়িয়া চিড়ি বাইরে মাইকিং করে বোমের মানুষ চেতন করে আমরা বাড়িঘর দিয়ে কোনো যান বাসা বাইতে আছি। এদিকে রাজবাড়ী ও ফরিদপুরে গত 2 দিন পদ্মার পানি কিছুটা কমলেও সোমবার আবার বাড়তে শুরু করেছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি ও নদী ভাঙনের খবর জানাতে এবার রাজবাড়ী ও শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজবাড়ীতে, সেখানে রয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, যেমনটি প্রতিবেদন দেখছিলাম যে কিছুটা কমতে শুরু করে সোমবার থেকে আবার বাড়তে শুরু করছে সেখানকার পানি। আর পানিবন্দী মানুষের আসলে কি অবস্থা এখন? প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে কিনা? পদ্মার পানি কিন্তু গত 4 দিনে 10 সেন্টিমিটার কমেছিল। 10 সেন্টিমিটার কমলেও গত 2 দিন ধরে কিন্তু আবার পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা গতকালকের পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গোয়ালন্দ পয়েন্টে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পদ্মার পানি আবার বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যেসব মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল তাদের কিন্তু দুর্ভোগটা কাটছেই না। বিশেষ করে আমি যদি চরাঞ্চলের পানিবন্দীদের কথা বলি তাহলে তারা তো বেশ দুর্ভোগের মধ্যেই রয়েছে, কেননা তাদের বাড়ির চারপাশ জুড়ে রয়েছে পানি, সেই সাথে বিশুদ্ধ খাবার পানির সংকট, খাদ্য সংকট এবং বেশি বিপাকের মধ্যে রয়েছে তাদের যে গৃহপালিত পশুগুলো রয়েছে সেই পশুগুলো নিয়ে। কেননা চরের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেই বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে গেছে, সেই সঙ্গে যে ঘাসগুলো গোখাদ্য হিসেবে ব্যবহার করা হতো সেই ঘাসগুলোও কিন্তু পানির নিচে, যার ফলে তারা তাদের গৃহপালিত পশু নিয়ে আরও বেশি বিপাকের মধ্যে রয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই জেলায় ৭,৫০০ পরিবার পানিবন্দী অবস্থায় হয়ে পড়েছে, তাদের তালিকাও করেছেন, তাদের মাঝে বিভিন্ন এলাকাতে ত্রাণ সহায়তাও দিচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, পদ্মার পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙনটাও দেখা দিয়েছে। আমরা গতকালও দেখেছি যে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কিন্তু 100 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সময় একটি পাকা মসজিদ সহ 4-5টি বসত ভিটাও কিন্তু নদীতে বিলীন হয়ে যায় এবং অর্ধশত বাড়িঘর কিন্তু ওই এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে
নেওয়া যায়। ভাঙন রোধে কিন্তু BIWTA তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করে এবং স্থানীয়রা যেটা বলছেন যে আসলে প্রত্যেক বছরেই এই পদ্মার পানি বাড়ে বা কমে, সেই সময়টাতে নদী ভাঙন দেখা যায়, কিন্তু স্থায়ী ভাঙন রোধে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণেই প্রতি বছরই 4 থেকে 500 পরিবার কিন্তু বসতভিটা হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে যায়। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নদী ভাঙন রোধের জন্য BIWTA কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যেসব অঞ্চলে নদী ভাঙন দেখা দেবে সেই সব অঞ্চলে স্থায়ী রোধের ব্যবস্থা করা হবে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন। আপনি থাকুন আমার সাথে। আমরা যাচ্ছি শেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, শেরপুরের কি অবস্থা? সেখানে নদী ভাঙন পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর ক্ষতিগ্রস্তরা আসলে কি বলছেন? ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে, একবারে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের জুনিয়র চর যে একটা গ্রাম, আমার এই যে পাশেই আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা জুনিয়র চর গ্রাম। এবং আপনাকে আমি যদি দেখাতে চাই যে এই শেরপুরের এই ব্রহ্মপুত্র নদীতে এই যে ভাঙনটা দেখা গেল গত কয়েকদিন আগেও, কিন্তু এই এলাকাগুলি নদী যে আবাদি জমিগুলি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই জায়গাগুলি কিন্তু আসলে আবাদি জমি ছিল, এখানে সবজির বাগান ছিল এবং অন্যান্য ফসলের আবাদ ছিল। কিন্তু এই মুহূর্তে আপনার এখানে একেবারে ব্রহ্মপুত্র নদী, যেখানে বোঝাই যাবে না যে সেখানে এই আবাদি জমি ছিল। পাশাপাশি আমি যে কথাটা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে এই শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের চুনিয়ার চর, জঙ্গলদ্বীপ, বাগলগড় সহ এবং কামারচর ইউনিয়নের 6 নং চর সহ অন্তত 7টি গ্রাম ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবলে পড়েছে। এবং আরেকটি বিষয় যেটা আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, আমাদের এই যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আর নদীর ওপারই হয়েছে জামালপুর শহর, এবং সেখানে জামালপুর শহরকে রক্ষা করার জন্য একটা বাঁধ দেওয়া হয়েছে এবং যে সে বাঁধ দেওয়ার পরে পরবর্তীতে এই শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এবং আমরা যে বিষয়টা এখানকার ক্ষতিগ্রস্ত লোকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে প্রতি বছর তাদের নদী ভাঙন হয় এবং তারা এক পার থেকে আরেক প্রান্তে যায় এবং সেখানে দেখা যায় পরবর্তী বছর আবার ওই প্রান্তে ভাঙে এবং তাদের যে ভাঙ্গা করার খেলা এবং তাদের বাড়ি সরানো এবং আরেক জায়গায় চলে যাওয়া, এতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকদিন আগে এখানে জেলা প্রশাসক এসেছিলেন এবং সাথে আমরা নিজেরাও এসেছিলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু তারা বলেছিল যে এখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আমি যখন এই পর্যন্ত যে আমরা খবর করছি এই পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে ক্ষতিগ্রস্তরা কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ। দর্শক, আমরা রাজবাড়ী এবং শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জেনে নিলাম সহকর্মীদের কাছ থেকে। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা USAIDর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলা রায় আজ। গত 23 আগস্ট রাষ্ট্রপক্ষ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলায় আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সাইমন, আরাফাত, জোবায়ের ও আসাদুল্লাহ। এছাড়া পলাতক রয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেন, সাব্বিরুল ও জুনাইদ। 2016 সালে 25 এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন একটি হত্যা মামলা দায়ের করেন। 2019 সালের 12 মে জিয়াসহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। চট্টগ্রামের চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 4 জন আহত হয়েছে। প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে একটি পক্ষ। সোমবার সন্ধ্যায় হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শোক দিবসের অনুষ্ঠানে এই সংঘর্ষ বাধে। অভিযোগ উঠেছে, স্থানীয় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতারা বক্তৃতা শুরু করলে অপরপক্ষ ফাঁকা গুলি ছুড়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 4 নেতাকর্মী আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে অপরপক্ষ। পরে তাদের সরিয়ে দেয় পুলিশ। 2500 ফুট উঁচুতে অবস্থিত লক্ষণ্যা পাড়ার বাসিন্দাদের শুষ্ক মৌসুমে পানি সংগ্রহে যেতে হতো দূর পাহাড়ে। সম্প্রতি একটি প্রকল্পের অধীনে এলাকাবাসীর 100 বছরে পানির সংকটের সমাধান হয়েছে মাত্র 2,75,000 টাকা ব্যয়। সৌরবিদ্যুতে চালিত ইঞ্জিনের মাধ্যমে 1000 ফুট নিচের উৎস থেকে পানি এখন পৌঁছাচ্ছে পাড়ায়। পানি সংকটে থাকা
অন্যান্য এলাকায়ও এই ধরনের প্রকল্প চান স্থানীয়রা। রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে পাহাড়ের প্রায় ২৫০০ ফুট উঁচুতে লক্ষণাপাড়া। প্রাকৃতিক ঝিরি ঝর্ণার পানির উপর নির্ভরশীল এখানকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ছুটতে হতো দূর পাহাড়ে। তবে সেই পরিস্থিতি এখন আর নেই। রাঙামাটি জেলা পরিষদ ও ইউএনডিপির উদ্যোগে পাম্পের মাধ্যমে পাইপের পানি আসছে ঘরের কাছে। এত সহজে পানি পাওয়া কিছুদিন আগেও ছিল অকল্পনীয় এ পাড়ার মানুষের কাছে। আগে অনেক কষ্ট ছিল, এখন সুযোগ সুবিধা হয়েছে, ইটা দিয়েছে। নিজের লাভ নিয়েও পানি সবসময় পাওয়ানো যায়। এখন খুব সুবিধা হয়েছে, সেই জন্য ওই জেলা পরিষদের মানে ওই একটা ওই মোটর দিচ্ছে, পানির মোটর। পাহাড়ে বসানো হয়েছে ৮টি সৌর প্যানেল। সৌরবিদ্যুৎ চালিত মোটর দিয়ে প্রায় ২৫০০ ফুট নিচের উৎস থেকে পানি আসছে এখানে। প্রায় আধা ঘন্টা দূরে গিয়ে পানি আনতে হয়, যার কারণে তাদের বিশেষ করে নারীদের পানি আনতে কষ্ট হয় আর কি। সোলার সিস্টেমে ব্যাটারিতে করতেছি জমা রেখে, তারপর এসি করে কনভার্ট করে সোলার পাম্পের মাধ্যমে উপরে গ্রামে সরবরাহ করতেছি আর কি। প্রকল্পের আওতা আরও বাড়ানোর বিষয়ে দাতা সংস্থার সাথে আলোচনা করা হবে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। প্রকল্পটা যাতে আগামী ২২ সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করা হয়, সেই লক্ষ্যে অলরেডি মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। অলরেডি মন্ত্রণালয় এটাকে পজিটিভভাবে নিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের আওতায় রাঙামাটির ৪ উপজেলায় মোট ৪৮টি পাড়ার মানুষ পাচ্ছে এই সুবিধা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এই অবস্থায় বিপাকে সীমিত আয়ের মানুষ। সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েও শঙ্কিত অনেকে। একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন রবিউল ইসলাম। করোনায় হারিয়েছেন সে চাকরি। বাধ্য হয়ে রোজগারের জন্য ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন তিনি। বাজারে নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন পরিবার চালাতে। তেল, চাল, ডাল, পেঁয়াজ, রসুন সব জিনিসেরই দাম অনেক বেশি। এই জন্য আমাদের সরকারের কাছে একটাই আবেদন, সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আমাদের জন্য অনেক বড় উপকার হয়। নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতির চাপ তৈরি করেছে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায়। বাজারে চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে চিনি, সবজি, আটা, ময়দা, মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক বছরে বাজারে চাল ও আটার দাম বেড়েছে ৮.৫ ভাগ, আর সয়াবিন তেলের দাম বেড়েছে ৫০% বেশি। এখন আমাদের নির্মাণ মানুষের মধ্যে যে জিনিস আমাদের ইনকাম এখন কম, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। এখন বাজারের সাথে আমাদের সামঞ্জস্য মিলতেছে না। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চ মূল্যকে দুষছে বাণিজ্য মন্ত্রণালয়। আপাতত ভোক্তাদের কোনো সুখবর দিতে না পারলেও বাজার নিয়ন্ত্রণে সম্ভাব্য সব উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এসেনশিয়াল কমোডিটি বলতে যে পণ্যগুলো আছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেকানিজম আছে, এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি যে একদম পাইকারি থেকে খুচরা পর্যায়ে সেখানে হয়তো কিছু অসাধু ব্যবসায়ী বা তারা হয়তো এটা করে, এবং সেটার জন্য কিন্তু আমাদের অপারেশন যেটা ভোক্তা অধিকার আছে সেটা কিন্তু তারা অ্যাক্টিভ আছে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, শিল্প, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা আরো বাড়ানো দরকার। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ দ্রব্যমূল্যের অত্যাধিক বৃদ্ধিতে যেন প্রকট আর্থিক সংকটে না পড়ে, তার জন্য ব্যবসায়ী সমাজকে আরো আন্তরিক হতে হবে। নিত্যপণ্যের দামে লাগাম টানতে বাজার তদারকির পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম জোরদারের তাগিদ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জ জেলা পরিষদের জমিতে জোরপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। একাধিকবার চিঠি দিয়েও কাজ বন্ধ না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছে জেলা পরিষদ। তবে জায়গাটি নিজেদের বলে দাবি পৌর কর্তৃপক্ষের। গত জুলাইয়ে মানিকগঞ্জ বেউথা সড়কের পাশে বান্দুটিয়া মৌজায় ৮.26% জমিতে মার্কেট নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি নজরে এলে জায়গাটি নিজেদের দাবি করে কাজ বন্ধ রাখতে চিঠি দেয় জেলা পরিষদ। পরে জেলা পরিষদ কাঁটাতারের বেড়া দিয়ে মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেয়, কিন্তু রাতের আঁধারে সরিয়ে দেওয়া হয় সেই বেড়া। আবার শুরু হয় নির্মাণ কাজ। বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
নিজের জায়গা না হলে অন্যের জায়গাতে তো তারা ডেভেলপ করতে পারবে। মালিকানার বিরোধ যেহেতু সৃষ্টি হচ্ছে, সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে যে কার্যক্রম আছে সেটিকে বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা পরিষদ। তবে জায়গাটির মালিকানা দাবি করে কোনোভাবেই দখল ছাড়া হবে না বলে জানিয়েছেন পৌর মেয়র। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে 2টি পত্র প্রেরণ করেছি এই বিষয়ে, আরেকটি পত্র পাঠাচ্ছি। আশা করি মন্ত্রণালয় এই বিষয়ে আমাদেরকে একটা না একটা সিদ্ধান্ত দিবেন। আমরা কিন্তু এই জায়গাও ছাড়তেছি না, ওনারা ওই জায়গায় জায়গায় এই কাটাতার দেয় মানুষকেও আটকাই দিছে। ওগুলি আমি পৌরসভার মেয়র হিসেবে আমার দায়িত্ব ওটা খুলে দেওয়া। সরকারি দুই সংস্থার মধ্যে বিরোধ নিষ্পত্তি না হলে ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মেয়র যে তার কাটা বেড়া টেড়া সব উঠে ফেলাই দিছে, এটা নিয়ে পুলিশ আসলে পরে এটা বিশাল ঘটনা ঘটে যেত। এটাকে নিয়ে আমরা কোনো অরাজকতা বা উচ্ছৃঙ্খলতা আমরা সাধারণ নাগরিক আমরা মানতে চাই না। ৭২ লাখ টাকা ব্যয়ে মার্কেটটি নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলাচলে একমাত্র সেতুটি ভেঙে পড়ায় 2 বছর ধরে চরম ভোগান্তিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মানুষ। ভাঙা সেতুটি জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। অন্যদিকে শেরপুর জেলার শ্রীবরদীতে সেতুর সংযোগ সড়ক না থাকায় প্রায় 19 বছর ধরে দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামুইরহাট উপজেলা সংযোগ সড়কে খালের উপর নির্মিত সেতুটি ভেঙে যায় 2019 সালের ফেব্রুয়ারিতে। এরপর স্থানীয়দের উদ্যোগে রামকৃষ্ণপুর গ্রামে সেতুটির ভাঙা অংশে কাঠের সেতু বানানো হয়। বিকল্প সড়ক না থাকায় কাঠের সেতু দিয়েই চলাচল করেন 2 উপজেলার হাজারো মানুষ। ঝুঁকি নিয়েই চলাচল করছে মাইক্রোবাস, পিকআপ ভ্যান, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেক সময় ভ্যান উল্টে যায়, কাঠ ভাঙে ভ্যান উল্টে যায়। হাসপাতাল যা লাগবে, মেয়েগুলো কারো হাত ভেঙেছে, কারো আঘাত খাইছে, একদম 4টা মেয়ে শুদ্ধ বাচ্চা শুদ্ধ পড়ে গেছে। কৃষি পণ্য সহ বাণিজ্যিক ভারী পণ্য পরিবহনকারী যানবাহনগুলোকে গন্তব্যে যেতে বিকল্প পথে প্রায় 30 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই ব্রিজটা একান্ত দরকার, কেন যে এখান থেকে আমরা কাঁচা মালটাল নিয়ে যেতে পারতেছি না। জনদুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানায় এলজিইডি কর্তৃপক্ষ। ডাইভারশনটা শেষ হলে আমরা মূল ব্রিজের কাজ শুরু করব। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা কাজটা যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করব বলে আমরা আশা করতেছি। এদিকে শেরপুরের শ্রীবরদীতে 2টি সেতুর নেই সংযোগ সড়ক। এতে মাদারপুরের মৃগী নদীর উপর এবং কুরুয়ার বৈশাখালে নির্মিত সেতু দুটি অকার্যকর প্রায় 19 বছর ধরে। মেলা দিনের আগে ব্রিজ করে থুইছে, হালকা চলাফেরা করা যায় না, রাস্তা নাই। এই বৈশাবিলে 1200 একর মোট জমি, কিন্তু রাস্তা না থাকার কারণে কৃষকের অনেক অসুবিধা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ সদস্যের সঙ্গে কথা বলে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দুই পাশেই অ্যাপ্রোচে একটু সমস্যা আছে, আর যেহেতু মাটির রাস্তাটা এখনো পাকা হয় নাই, আমরা সামনে যখন রাস্তা পাকার আমরা কোনো বরাদ্দ পাবো, তখন এমপি স্যারের সাথে কথা বলে এই দুটো রাস্তাটা পাকা করা যায় সে ব্যবস্থা আমরা নিব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে 2002 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে মাদারপুর ও কুরুয়া এলাকায় সেতু দুটি নির্মাণ করা হয়। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের কাবুলে রোববারে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের 6 শিশুসহ 10 জন নিহত হয়েছে। নিহতদের পরিবারের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে ড্রোন হামলা নিন্দা জানিয়েছে তালেবান। কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএসকে আত্মঘাতী বোমা হামলা চালায় বৃহস্পতিবার। পরে ড্রোন হামলা চালিয়ে নানগারহার প্রদেশে হামলার পরিকল্পনাকারীকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। তখনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা জানান, কাবুল বিমানবন্দরে সন্ত্রাসীরা আরও হামলা চালাতে পারে। রোববার কাবুলে আইএসকে আত্মঘাতী হামলাকারীর গাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। দাবি করা হয়, কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল তার। তবে ওই হামলায় একই পরিবারের 6 শিশুসহ 10 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হামলায় বেঁচে যাওয়া ওই পরিবারের এক সদস্য রামিন ইউসুফি জানান, নিহত শিশুদের বয়স 2 থেকে 12 বছর।
নিহতদের মধ্যে একজন মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করতেন বলেও জানা গেছে। তাদের অভিযোগ, ভুল তথ্যের ভিত্তিতে নৃশংস হামলা চালানো হয়েছে। বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার ক্যাপ্টেন বিল আরবান। তবে তার দাবি, ড্রোন হামলার পর আইএসকের গাড়িতে থাকা বিস্ফোরকের কারণে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে, এজন্য বেশি হতাহত হয়েছে। চীনা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বলেন, যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো অন্য দেশে হামলা চালানো বেআইনি। এদিকে সোমবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া 5টি রকেট হামলা প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএসকে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘ 2 দশকের অভিযান শেষে অবশেষে আফগানিস্তান ছাড়ল যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সেনাদের শেষ দলটি কাবুল বিমানবন্দর ছেড়ে যায়। মার্কিন বিমান কাবুল ছাড়ার সাথে সাথেই ফাঁকা গুলি ছুড়ে বিজয় উল্লাস করে তালেবান সদস্যরা। সোমবার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে 20 বছরের দীর্ঘ মার্কিন আগ্রাসনের অবসান ঘটল দেশটিতে। 31শে আগস্ট পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাপ্রধান জেন ম্যাকেনজি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিশ্চিত করে বলেছে, 20 বছরের এই যুদ্ধের 2500 মার্কিন সেনা নিহত হয়েছে। 9/11 হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আফগানিস্তানে হামলার নির্দেশ দেন। এরপর সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পথে হাঁটেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 7,279 জনের, শনাক্ত 5 লাখের বেশি রোগী। করোনায় একদিনে সর্বোচ্চ 792 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সর্বোচ্চ 1,18,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে 45,22,000 এবং মোট আক্রান্ত 21,78,00,000-এর বেশি রোগী। এদিকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 669 জনের মৃত্যু হয়েছে ইরানে, শনাক্ত 33,500-এর বেশি। কিউবায় নাগরিকদের দেশে উদ্ভাবিত টিকা দেওয়ার পাশাপাশি সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় কিশোর কিশোরী ছাড়াও নবজাতক শিশুও আক্রান্ত হচ্ছে করোনায়। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত। প্রথম 2 ম্যাচে কিপিং করবেন সোহান, পরের 2 ম্যাচে মুশফিক। পারফরমেন্স বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের ভাগ্য, জানিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। এদিকে ব্যাটসম্যানদের প্রস্তুতি আর জয়ের আত্মবিশ্বাসে মিরপুরে স্পোর্টিং উইকেটের আশা ডোমিঙ্গোর। সিরিজ শুরুর আগেই ত্রিমুখী লড়াই জমেছিল, কৌতূহল ছিল তীব্র। মুশফিক লিটন ফেরায় সোহানকে দলে রাখা নিয়েছিল জল্পনা কল্পনা। সব কৌতূহলে সমাপ্তি রেখা টেনে দিলেন ডোমিঙ্গো। অনুশীলন শুরুর আগে সুখবর পেলেন সোহান। শরীরী ভাষায় আত্মবিশ্বাসের ছটা। একাদশে ওর থাকা নিয়েছিল সংশয়, কিন্তু ডোমিঙ্গো সোহানের উপর আস্থা রেখেছেন। ভাবনায় আছেন মুশফিকও, আপাতত পরিকল্পনার বাহিরে লিটন। নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম 2 ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই 2টি করে ম্যাচ দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপে যাবার আগে ব্যাটসম্যানদের প্রস্তুতি জরুরি, কিন্তু নিউজিল্যান্ডকে বেকায়দায় ফেলতে স্লো উইকেট হলে প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে। আবার জয়ের আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ, তাই সিরিজে 2টি ভাবনাই বিবেচনায় রাখা হচ্ছে। আমার ধারণা মিরপুরে স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে। এই সিরিজে যেখানে 150-160 রান হবে ভালো স্কোর, এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এই সিরিজটায় এমন কিছুর দিকেই তাকিয়ে থাকবো আমরা। বিশ্বকাপ দলে তামিমকে নিয়ে কোনো সংশয় রাখেননি ডোমিঙ্গো। ওপেনিংয়ে সৌম্য নাইমকে নিয়ে আস্থা কোচের। লিটন ফেরায় ডোমিঙ্গোর আত্মবিশ্বাস আরও বেড়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের কন্ডিশন কতটা কঠিন প্রথম অনুশীলনেই টের পেয়েছিলেন বেন সিয়ার্স। তবে সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিউই পেসাররা। অভিষেকের অপেক্ষায় থাকা বেন সিয়ার্স জানিয়েছেন, সুযোগ পেলে টাইগারদের বিপদে ফেলতে চান। এজন্য গতির চেয়ে বৈচিত্র্যে গুরুত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশের উইকেট শুধু নয়, এশিয়ার বাইরের দেশগুলোর কাছে এই কন্ডিশন চিন্তার বড় কারণ। কয়েকদিন আগে যা ভালোভাবে টের পেয়েছে অস্ট্রেলিয়া,
গরম আবহাওয়া আর স্লো উইকেটের সাথে মানিয়ে নেওয়া কয়েক গুণ বেশি কঠিন পেসারদের জন্য। আর যারা প্রথমবার বাংলাদেশ সফরে আসেন তাদের জন্য তো দুঃস্বপ্নের মতো। নিউ লুকের পেস অ্যাটাকে বেন সিয়ার্স তেমনই একজন। বেগ পেতে হচ্ছে মানিয়ে নিতে। মিরপুরের অনুশীলনে পেসাররা চেষ্টা করে যাচ্ছেন উইকেটের ধরন বুঝে বোলিংয়ের কৌশল আয়ত্ত করতে। এখানকার আবহাওয়া অনেকটা ভিন্ন, অনেক গরম। প্রথম অনুশীলনে অনেক অস্বস্তি লেগেছে। ইনজুরি হয় কিনা চিন্তিত ছিলাম। সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি ম্যাচের আগে মানিয়ে নিতে পারবো। সাউদি ফার্গুসন ফিলিপসরা আসেননি, তবে ফিরেছেন ম্যাট হেনরি। অভিষেকের অপেক্ষায় থাকা সিয়ার্স 3 বছরের ঘরোয়া ক্যারিয়ারে আলোচনায় এসেছেন পেস দিয়ে। ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বল করেন নিয়মিত। তবে তার জানা আছে মিরপুরে সেই পেস খুব একটা কাজে আসবে না। চেষ্টা করে যাচ্ছেন সুইং কাটারে দক্ষতা বাড়াতে। এখানে অভিষেক হলে দুর্দান্ত হবে। আমি প্রস্তুত হচ্ছি। কাটার সুইং নিয়ে কাজ করছি। কোচ এবং ভিডিও অ্যানালিস্টের সহায়তা নিচ্ছি। ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে। একদিন বিরতি দিয়ে অনুশীলনে ফিরে কিউইরা স্কিলে জোর দিয়েছে বেশি। একাডেমিতে ব্যাটিং বোলিংয়ের সাথে সেন্টার উইকেটেও ঝালিয়ে নিয়েছেন সিয়ার্স লেইথামরা। সিরিজ শুরুর আগে আরও একটা অনুশীলন সেশন পাচ্ছে নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিরগিজস্তানের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন 2 প্রবাসী ফুটবলার ওয়াহেদ ও তাহমিদ। প্রথমবার জামাল তপুদের সাথে অনুশীলনে রোমাঞ্চিত 2 নবীন সদস্য। একাদশে সুযোগ করে নেয়ার লক্ষ্য তাদের। পুরো প্রস্তুতি হয়েই 3 জাতি টুর্নামেন্টে ভালো করার আশা হেড কোচ জেমিটের। ডেনমার্ক থেকে এসে জামাল এখন লাল সবুজের পোস্টার বয়। অধিনায়কের পাশে 2 নতুন মুখ, একজন ফ্রান্স প্রবাসী, অন্যজন কানাডার। তাহমিদ ওয়াহেদ প্রথমবার জাতীয় দলে। রোববার রাতে কিরগিজস্তানে এসে পরদিনই নেমেছেন অনুশীলনে। আজকে আমি ফার্স্ট ট্রেনিং করলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে। প্র্যাকটিস ওয়াজ গ্রেট। উই ট্রেনড অ্যাবাউট 3 আওয়ার্স। উই আর ফিলিং গুড, সবাই হেলদি। জাস্ট লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ট্রেনিং অ্যান্ড হোপ I can make my spot in the starting 11. আমি চাই যে আরো ভালো খেলা, আমি টপ মানে 11 মধ্যে আমি ঢুকতে পারি এই ফার্স্ট ম্যাচের জন্য। আর আশা করি এটা হবে। আমাদের জন্য দোয়া করি। তাহমিদ ওয়াহেদকে নিয়ে পূর্ণ স্কোয়াড। স্কোরিং ঘাটতি পূরণের আশা জেমিডের। বিশকেকে দ্বিতীয় দিনের অনুশীলনে বল পজিশন, পাসিংয়ের সাথে স্কিলের উন্নতি নিয়ে কাজ হয়েছে। সামনে সেট পিস নিয়ে সেশন হবে আলাদা করে। We've had 2 good training sessions since we've been here. ভালো ট্রেনিং হয়েছে। ম্যাচ নিয়ে ওদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর কয়েকদিন গেলে বোঝা যাবে। আশা করি এর আগেই পূর্ণাঙ্গ প্রস্তুতি সেরে ফেলতে পারবো। So looking forward to the next couple of days training. 3 জাতির টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার। 2 দিন পর রোববার বাংলাদেশের প্রথম ম্যাচ প্যালেস্টাইনের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমাঞ্চকর ম্যাচে ইউএস ওপেনে ছেলেদের এককে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন স্টেফানো সিসিপাস। সাবেক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে হারিয়েছেন 3-2 গেমে। 5 সেটের গেমে শুরুতে পিছিয়ে পড়েন র্যাঙ্কিংয়ের 3 নম্বর তারকা। তবে দ্বিতীয় সেটে টাই ব্রেকারে ঘুরে দাঁড়ান সিসিপাস। আর্থার অ্যাশ স্টেডিয়ামে 4 ঘন্টা 44 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এই জয় পান তিনি। এদিকে ইভো কার্লোভিচকে সরাসরি সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে আন্দ্রে রুবলেভ। এছাড়া মেয়েদের এককে জয় দিয়ে গ্র্যান্ড স্লামে ফিরেছেন সাবেক নাম্বার 1 তারকা সিমোনা হালেপ। ইতালির কামিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়েছেন দুবারের গ্র্যান্ড স্লাম জয়ী। আরেক ম্যাচে দোনা ভেকিচের বিপক্ষে জয় পেয়েছেন নবম বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসা। বাবুই পাখির জন্য কুমিল্লার একজন কৃষকের ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। 4 শতাধিক বাবুই পাখির বাসা বাঁচাতে বেশি দাম দিয়ে কিনে নিয়েছেন গাছ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। গাছের পাতায় পাতায় বাবুই পাখির বাসা। সকাল সন্ধ্যা তাদের কিচিরমিচিরে মুখরিত থাকে কুমিল্লার রামপুর গ্রাম। সদর উপজেলার তালগাছটিতে দীর্ঘ 10 বছর ধরে বসবাস 400-র বেশি বাবুই পাখির। তবে বেশ কিছুদিন আগে তালগাছটি 4000 টাকায় বিক্রি করে দেন গাছের মালিক। গাছটি কাটতে গেলে বাধা দেন স্থানীয় পাখি প্রেমিক কৃষক রিপন মিয়া। গাছ কাটলে পাখিগুলোর আবাসস্থল নষ্ট হবে, তাই বিক্রি হওয়া তালগাছটি আরও 2000 টাকা বেশি দিয়ে কিনে নেন রিপন মিয়া। বেড়া গাছ, এটা কোনো ফল দিবে না, কিন্তু বাবুই পাখির বাসাগুলা আমার কাছে খুব জরুরি মনে হয়েছে আর কি। এই বাবুই পাখির পাখিটির
কথা চিন্তা করে আসলে আমি গাছটা কিনে রাখিয়ে দিয়েছি। পাখির আবাসস্থল রক্ষায় রিপন মিয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সবাই এভাবে এগিয়ে এলে শুধু বাবুই পাখি নয়, বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে অন্য সব পাখিও। নিজের অর্থ খরচ করে বাবুই পাখির কিচিরমিচির শব্দ শোনার জন্য এই রিপন মিয়া যে কাজটা করছে, সেই কাজটা আসলে সত্যি প্রশংসনীয়। এই যে একটা সৌন্দর্য, হ্যাঁ, এটা মনে করতে হ্যাঁ আশ্রয় কেন্দ্র, এটা নষ্ট করা যাবে না। বাবুই পাখি যে এই জিনিসগুলো তো পায় 8-10 গ্রামে পায় নাই, এখন বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে। তখন এই দেখার জন্য অনেকে এই দিক দিয়ে আসে যায়। 25 বছরের বেশি পুরনো এই তালগাছে বাবুই পাখির বাসার সংখ্যা অন্তত 200। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।